নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম লেখক সৌরভ মজুমদারের লেখা শিবুদা সিরিজের গল্প সনাতন রায় অন্তর্ধান রহস্য। সৌরভ মজুমদার জন্ম 1986 সালে কলকাতায়। বর্তমানে উত্তর 24 পরগনার অশোকনগরের নিবাসী। বই পড়তে ভালোবাসেন। পছন্দের বিষয় কল্পবিজ্ঞান এবং রহস্য গল্প। তার লেখা কল্পবিজ্ঞান উপন্যাস অদূর ভবিষ্যতে প্রকাশিত হয়েছে বসাক বুক স্টোর থেকে এবং অন্ধকারের সংকেত প্রকাশ পেয়েছে বই বন্ধু থেকে। এছাড়া তিনি লিখেছেন শিবুদা সমগ্র চিন্তার ঊর্ধ্বে, দারোগা দেবীপ্রসাদ রায় অন্যায়ের গহ্বরে। কলেজ স্ট্রিটে বিভিন্ন বইয়ের দোকানে এবং অনলাইন মিডিয়াম থেকে বইগুলি সংগ্রহ করতে পারেন। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি সন্তু, শিবুদার ভূমিকায় শ্রী দেবাশিস সেনগুপ্ত। তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের গল্প সৌরভ মজুমদারের শিবুদা সিরিজের থেকে সনাতন রায় অন্তর্ধান রহস্য। ভূত ও ভয় পাওয়া এই দুটো বিষয় নিয়ে আলোচনা বা গবেষণা করা দুটোই অবাধে জনপ্রিয় হয়ে উঠেছে বর্তমান জগতে। শোনা যায় এমন অনেক বিশেষ যন্ত্র বা পদ্ধতি আবিষ্কৃত হয়েছে যাতে ভূতের বা বলা যেতে পারে কোনো অলৌকিক উপস্থিতির প্রমাণ সহজেই পাওয়া যায়। খবরের কাগজ, টিভির পর্দায় বিভিন্ন ভূত অনুসন্ধানী লোকের সাক্ষাৎকার আমরা প্রায়ই দেখে থাকি। এমনকি এই নিয়ে অনেক লোমহর্ষক গল্প লিখে অনেক লেখক প্রসিদ্ধ হয়েছেন। আমার আসলে ব্যক্তিগতভাবে এই সকল বিষয় নিয়ে পড়াশুনো বা আলোচনা করতে বেশ ভয় লাগে। আমার মনে হয় ভূত বিষয়টি থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হলো কোনো অলৌকিক সত্তার উপস্থিতি যা সত্যি ভাবায় আমাদের। যারা উপলব্ধি করেছেন তাদের বাদ দিয়ে বাকিদের কাছে সেটা গল্প মনে হতেই পারে, কিন্তু সেই বস্তুটি শুনতে খারাপ লাগে না। আমার মনে হয় এই বুঝি পাশে বসে আমাকে অদৃশ্য কেউ জিজ্ঞেস করছে কি দরকার এসব করবার। তা সত্ত্বেও আমি কলম চালাচ্ছি, যদিও এই কাজের জন্য অনুরোধ এসেছে অনেকের কাছ থেকে, বিশেষ করে পাড়ার কিছু বন্ধুদের থেকে। তাদের মনে হয় আমি হয়তো ঘটনাগুলো একটু সাজিয়ে লিখতে পারব, তবে যে ঘটনাগুলোর কথা আমি বলবো তার প্রভাব বা অভিজ্ঞতা আমাদের কারোরই নেই। শুনেছিলাম আমাদের খুব পরিচিত একজন বিশেষ ব্যক্তির কাছ থেকে, আর তিনি হলেন আমাদের পাড়ার শিবুদা। পুরো নাম শিবপ্রসাদ রায়। আমাদের পাড়ায় শ্যামল রায় মানে শিবুদার বাবাকে চেনে না এমন লোক নেই। সরকারি সেচ দপ্তরে কাজ করতেন, কিন্তু পাড়ায় তার নাম নেওয়া হতো সব থেকে জ্ঞানী বিদ্বান মানুষ হিসেবে। যদিও এখন আর উনি বেঁচে নেই, তবে তার কিছু গুণ তিনি রেখে গিয়েছেন নিজের ছেলের মধ্যে। একটা কথা বলতে চাই, কারোর জীবনে ঘটে যাওয়া ঘটনা লেখার মতন কোনো অভিজ্ঞতা আগে আমার নেই। শুধু চেষ্টা করব যেটুকু শিবুদার কাছে শুনেছি পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা। শিবুদা অত্যন্ত মেধাবী ছাত্র ছিল। স্কুল ও কলেজের সব পরীক্ষায় সে অত্যন্ত মেধার পরিচয় দিয়ে এসেছে, কিন্তু বাবা চলে যাওয়ার পর তার আর বেশি দূর পড়া হয়নি। অর্থাভাব কিছুটা হলেও সেই জন্য দায়ী। তার বাড়িতে এখন আছে তার মা ও ঠাকুমা। শিবুদার বাড়িতে তার বাবার হাতে গড়া ছোটখাটো একটি লাইব্রেরিও আছে। নতুন পুরনো দেশ বিদেশের প্রচুর বই। আমার বইয়ের নেশা সেই কারণে বারবার আমাকে তার বাড়ির দিকে টানে। শিবুদা আমাদের এখানে মিউনিসিপ্যালিটিতে কাজ করে। পরিচিতি সুবাদে সে এই কাজ জোগাড় করেছে, তবে দিনের শেষে শিবুদাকে একজন বই পাগল মানুষ হিসেবে ভাবতেই আমার ভালো লাগে। সে সব সময় নিজেকে বইয়ের সমুদ্রে ডুবিয়ে রাখতে চায়, আর সব থেকে ভালো দিক হলো সে যা পড়ে সব শোনায় আমাদের। তার মতে পৃথিবীর সকল মহান লেখকদের সৃষ্টি বইয়ের পাতার মধ্যে বন্দি করে রাখা একটি বড় অপরাধ, কিন্তু একজন যদি সেই লেখাগুলো পড়ে অন্য কাউকে শোনায়, তাহলে একে অপরের মধ্যে যে জ্ঞানের বিস্তার হতে শুরু করে সেটাই হলো একটি মহৎ কাজ। শিবুদার প্রিয় বিষয় হলো অলৌকিক বা গোয়েন্দা গল্প, তবে শিবুদার ক্ষেত্রে পার্থক্য হলো তার জীবনে ঘটে যাওয়া বিভিন্ন অত্যাশ্চর্য ঘটনা। সত্যি কথা বলতে মাঝে মাঝে অতিরঞ্জিত মনে হলেও আমরা উপভোগ করি। আমি, আমার বন্ধু নীলু ও সৌমেন সপ্তাহে ৩-৪ দিন আড্ডা বানাতাম শিবুদার বাড়িতে। আমাদের মা বাবা কেউই বারণ করতো না সেখানে যেতে, কারণ তারা মনে করতো শিবুদার মতন ভালো শিক্ষক বিনামূল্যে এই মফস্বলে পাওয়া একেবারে অসম্ভব।
দিনটা ছিল বুধবার। আমাদের পাড়ার গোল মাঠে খেলার সময় হঠাৎ নীলু বলে উঠল, এ ভাই, সন্ধ্যা হয়ে এলো। আমাদের যে প্ল্যান ছিল শিবুদার বাড়ি যাওয়ার, ওটার কি হবে? ব্যাপারটা একেবারে ভুলে গিয়েছিলাম। তাই খেলা বন্ধ করে সৌমেন আর নীলুকে নিয়ে সাইকেল ছোটালাম শিবুদার বাড়ির উদ্দেশ্যে। বাড়ির সামনে এসে দাঁড়াতেই কাকিমা মানে শিবুদার মাকে দেখলাম তুলসী তলায় প্রদীপ নিয়ে দাঁড়িয়ে থাকতে। কাকিমা চোখে পড়তেই হাসি মুখে এগিয়ে এলো আমাদের দিকে। কি রে, কেমন আছিস তোরা? আয় আয় আয়, ভেতরে আয়। শিবুদাকে খুঁজতে এসেছিস তো? যা, তোদের শিবুদা উপরে ঘরে আছে। আর ও পাগলার কথা বলিস না। হঠাৎ কি যে মাথায় ভূত চেপেছে কে জানে। সেই সকাল থেকে বাড়ির সমস্ত বাঁধানো ছবিগুলো নিয়ে পরিষ্কার করে যাচ্ছে। উফ, বুঝি না বাবা, কখন যে কি করে। যা তো, তোরা গিয়ে দেখ তো কিছু উদ্ধার করতে পারিস কিনা। আমার হয়েছে যত জ্বালা। আমরা সময় নষ্ট না করে শিবুদার ঘরে গেলাম। শিবুদাদের বাড়ি দোতলা। নিচের তলায় ওর মা ও ঠাকুমা থাকেন। ওপরের তলায় রয়েছে লাইব্রেরি আর শিবুদার থাকবার ঘর। আমরা শিবুদার ঘরের সামনে এসে দাঁড়ালাম। একটা বাটিতে সার্ফের জল নিয়ে সমস্ত পুরনো বাঁধানো ছবিগুলো একটা কাপড় দিয়ে সে পরিষ্কার করে যাচ্ছে। আমি যতদূর জানি শিবুদা এইসব পরিষ্কার পরিচ্ছন্নের কাজ থেকে নিজেকে দূরেই রাখে। হঠাৎ একটা অপরিচিত ভাষায় কে যেন কিছু বলল আমাদের। এ কি ভাষা? আর কে বলল? একটা অট্টহাসির আওয়াজ শুনে বুঝলাম এর স্রষ্টা কি। এ নিশ্চয়ই শিবুদা। আরে এখন এখানে এসেছিস কেন? হ্যাঁ, সেটাই তো তোদের জিজ্ঞেস করলাম। আর তোরাও ভয় পেয়ে গেলি? হ্যাঁ, ওরে এটা ফ্রেঞ্চ ভাষা, বুঝতে পারলি? শিবুদার হাসি আগের থেকে একটু কমেছে আমাদের ভয়ার্ত মুখ দেখে। আমি বললাম, এইভাবে বলছো কেন শিবুদা? তোমার অসুবিধা থাকলে আমরা চলে যাচ্ছি। আমরা আবার বোকার মতন চেয়ে রইলাম। এটা হলো স্প্যানিশ। এর মানে কখনো না। আয় আয়, ভিতরে আয়, ভিতরে আয়, বস। ভিতরে এসে বিছানায় বেশ গুছিয়ে বসলাম আমরা। কিন্তু সৌমেনের মনে কিছু খটকা তৈরি হয়েছে, তা ওর মুখে প্রকাশ পাচ্ছে। আমি বললাম, কিরে, অসুবিধা হয়েছে কিছু? ও দেখি আমায় কোনো গুরুত্ব না দিয়ে ব্যস্ত শিবুদাকে প্রশ্ন করে বসল। শিবুদা, তুমি হঠাৎ করে এইসব ছবি পরিষ্কার করছো যে? শিবুদা তার বাবার একটা বাঁধানো ছবির কাঁচের উপর জমে থাকা ধুলো পরিষ্কার করছিল। প্রায় 3 মিনিট চুপ থেকে শিবুদা আমাদের দিকে তাকায়। শিবুদা মাটিতে বসে আর আমরা বিছানায়। আমি আমার 2 বন্ধুকে একটা ধাক্কা দিলাম। হয়তো ওরা ব্যাপারটা বুঝতে পেরেছে। সঙ্গে সঙ্গে 3 জনেই নিচে নেমে বসলাম। শিবুদা বলল, পুরনো যত ছবি আছে, বিশেষ করে বাঁধানো, সবগুলোই পরিষ্কার করা দরকার রে। অতীতকে যদি তাদের মতো করে সম্বর্ধনা জানাই, তাহলে বর্তমানকেও অতীত হতে আর বেশি সময় লাগে না, আর তখনই হয় বিপদ। বুঝলি কি বললাম? নীলু মাথা নাড়ল, একবার ডান দিকে একবার বাম দিকে। শিবুদা আবার বলতে শুরু করল, তোরা ঠিক বুঝতে পারবি না রে, তার জন্য তোদের অনেক কিছু বলতে হবে, আর সেই সময় আর ধৈর্য তো তোদের নেই। কি আছে? আমি বললাম, ধৈর্য কতখানি থাকবে তা তোমার গল্পের মাল মশলা থেকেই ঠিক হয়ে যাবে, আর আমাদের হাতে তো এখনো অনেক সময়। হ্যাঁ, তুমি বলো। তাই নাকি? তো তাহলে এদিকে এসে বাকি ছবিগুলো পরিষ্কার কর, ততক্ষণ আমি একটু টান টান হই। সর্বনাশ! চোখের সামনে পড়ে আছে ধুলো পড়া প্রায় 20টা ফটো ফ্রেম। সবকটা পরিষ্কার আমাদের করতে হবে। হ্যাঁ, শিবু ও সৌমেনের দিকে তাকাতে ওরা আমার মনের কথা বুঝতে পারল। হ্যাঁ, প্রায় আধ ঘন্টা কেটে গিয়েছে। আমরা পরিষ্কার করলেও শিবুদা নিজে পরীক্ষা করে বারবার বলে, এখনো পরিষ্কার হয়নি। ওই জায়গাটা ভালো করে কর। আরে গায়ের জোর কি সব চলে গেল নাকি তোদের? হ্যাঁ, রাগে মাথা চুল খাড়া হওয়ার জোগাড়। আর এইদিকে হঠাৎ শিবুদা বিছানার থেকে উঠে ঘরের একটিমাত্র জানলার কাছে গিয়ে দাঁড়ালো। আমরা অবাক হয়ে তাকিয়ে আছি ওর দিকে। শিবুদা বলল, আচ্ছা, আমি হঠাৎ
আজকে এই কাজটা কেন করছি সেটা কেউ কি আন্দাজ করতে পারছিস? শিবুদার এই আকস্মিক প্রশ্নে আমরা সকলেই অবাক হয়ে গেলাম। তবে আমার রন্ধ্রে রন্ধ্রে একটা চেতনা ক্রমাগত সাড়া ফেলতে লাগলো। এইবার শুরু হবে। তোরা ইচ্ছে করলে আপাতত এই কাজটাকে এখন বিরতি দিয়ে রাখতে পারিস। তোদের একটা ঘটনা খুব বলতে ইচ্ছে করছে এখন। আসলে এত খেটেছিস তোরা, তাই এটা তোদের প্রাপ্য। শিবুদা নিজের জায়গা থেকে নড়ল না, পাশ থেকে একটা টুল নিয়ে তার উপরে বসল। ওর চোখে সেই চেনা দীপ্তি, মুখের অভিব্যক্তি সহজেই প্রমাণ করে যে বহু প্রতীক্ষার পরে সেই সময় এসে গিয়েছে। তোরা তো আমার দাদু বিজয়কৃষ্ণ রায়ের কথা শুনেছিস। তাকে আমি কোনোদিন চোখে দেখিনি। আমার জন্মের আগে দাদু আমাকে ছেড়ে চলে যান। দাদু ছিলেন অত্যন্ত গুণী মানুষ। আমরা যেমন এখন অনেকখানি প্রযুক্তির উপরেই নির্ভর করে বেঁচে আছি, সময় সুযোগেই গুগলকে বিরক্ত করি খুব, ঠিক সেই সময় তো আর গুগল ছিল না, বা চাইলেই এত ভালো ভালো বই হাতের কাছে পাওয়া যেত না। সেই জন্যেই হয়তো জানবার খিদে এত বেশি ছিল। আর যারা জানতো তারা জানতো না এমন কোনো কিছু ছিল না। আমার দাদুও ছিলেন সেই রকম মানুষ। তিনি যে কি কাজ করতেন তা আমি জানি না। আসলে বাবাও ঠিক করে কোনোদিন কিছু বলে যেতে পারেননি। তবে পয়সা কড়ির কোনো অভাব সেই সময় অন্তত ছিল না। এই দোতলা বাড়ি তিনি নিজেই বানিয়ে গিয়েছেন। বাবা ওই একটু আধটু মেরামতের কাজ করেছিলেন। আমার দাদু কি কাজ করতেন সে কথা বাবা বলতে না পারলেও একটা কথা বলেছিলেন, তা হলো মাঝে মাঝে আমাদের বাড়িতে সাধু বাবাদের আগমন হতো, আর দাদু প্রাণ লাগিয়ে দিতেন তাদের সেবা যত্ন করতে। তারাও তুষ্ট হয়ে আশীর্বাদ করত। আমার ঠাকুমা তো একবার একজন বাবাজির চরণে প্রণাম করতে গিয়ে অজ্ঞান হয়ে গেলেন। পরে জ্ঞান ফিরতে সবাই দেখল ঠাকুমা আর তার মধ্যে নেই, সেখানে আবির্ভাব হয়েছে অন্য আরেকজনের। আর তিনি নাকি দাবি করেছিলেন যে তিনি হলেন আমার দাদুর মা। সবাই তো এই দৃশ্য দেখে ভীষণই ঘাবড়ে গেল। মনে মনে তারা সকলে ভগবানকে স্মরণ করার চেষ্টা করলেও তাদের মুখের ভাব, বিস্ফারিত চোখ এসব কিছুই জানান দিচ্ছিল যে এমন ভয়ঙ্কর কোনো কিছুই তারা আগে কখনো দেখেনি। সাধু বাবা কিন্তু নিজেকে অত্যন্ত শান্ত রেখে জিজ্ঞাসা করল, তুমি সত্যি যদি বিজয়ের মা হয়ে থাকো তাহলে সেটা প্রমাণ করতে পারবে? কাঁপা গলায় উত্তর এলো, আমার বিজয়ের হাঁটুতে একটা কাঁটা দাগ আছে। ছোটবেলায় ওকে ওই জায়গাটায় কুকুরে কামড়েছিল। সেই দাগ এখনো দেখতে পাবেন। এখনো। আমার দাদু মাথা নাড়লেন, বললেন, হ্যাঁ, ছোটবেলায় তাকে সত্যি নাকি কুকুরে কামড়েছিল। ভয়ঙ্কর সেই অভিজ্ঞতা। রাস্তার এক কুকুর দাদুকে তাড়া করে, তিনি দৌড়তে গিয়ে পড়ে যান, আর তখনই কামড় বসায় কুকুরটা। সবার মুখে ভয় আর বিস্ময়ের একটা মিশ্র অভিব্যক্তি ফুটে উঠেছে। সাধুজি পুরো ব্যাপারটা কিভাবে সমাধান করবেন এইসব ভাবছেন। ঠিক এমন সময় ঠাকুমার ঠোঁট আবার নড়ে উঠল। তিনি বলছেন, আমার আশাতে তোমরা সবাই দেখছি খুব ভয় পেয়ে গেছো, তাই না? ভয় নেই, কোনো ভয় নেই। কারোর কোনো ক্ষতি আমি করব না। তবে শুধু একটা কথা বলি, আমার পরিবারের অনিষ্ট করার চেষ্টা যেন কেউ না করে, তাহলে ঠিক এরপরেই ঠাকুমা চোখ বন্ধ করে অজ্ঞান হয়ে যান। দাদু ছুটে যান তার কাছে। সাধু বাধা দিয়ে নিজেই ঘটি থেকে সামান্য জল নিয়ে মন্ত্র পড়ে
ঠাকুমার মুখের উপর ছিটিয়ে দেন। এরপরে আর কোনো বিপত্তি হয়নি। আর দাদুও ঠাকুমাকে এই নিয়ে বিশেষ কিছু বলেননি। ঠাকুমা এখনো জানেন যে সেদিন নাকি তার কোনো শারীরিক দুর্বলতার কারণেই তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। আর এর কিছুদিন পরে আমাদের গ্রামের খুব নামকরা এক তৈলচিত্রকর শিবাশিস দাস দাদুর একটা ছবি নিজের হাতে বানিয়ে দাদুকে উপহার দিলেন। তিনি খুব ভালোবাসতেন আমার দাদুকে। আমার দাদু ভদ্রলোকের অনেক উপকার করেছিলেন। আসলে তিনি অনেক মানুষকে বিনা স্বার্থে সাহায্য করেছেন। কেউ তাকে মনে রেখেছে, আবার কেউ রাখেনি। যাই হোক, এবার আসল ঘটনায় যাই। সে কি গো, এ এখনো ঘটনা বাকি? আরে এ তো সবে শুরু, বৎস, একটু সবুর করো। তো দাদু শিবাশিস দাসের তৈরি তার নিজের তৈলচিত্র দেখে তো অবাক। মানে কেউ বুঝতেই পারবে না যে এটা একটা ছবি। ছোট্ট ছোট্ট বিষয়কে এত নিখুঁতভাবে তিনি ফুটিয়ে তুলেছিলেন ছবির মাধ্যমে, সত্যি চমকে দেয়। দাদুর ঘরের দেওয়ালে টানানো ছিল সেই তৈলচিত্র। 2 ফুট চওড়া, 3 ফুট লম্বা ছিল সেই বাঁধানো ছবি। এমন আশ্চর্য হাতের কাজ সারা গ্রামে একেবারে সাড়া ফেলে দিয়েছিল। অনেকে দেখতে আসতো। স্বভাবতই শিবাশিসবাবুর কাজের কদরও খুব বেড়ে ওঠে। তার সুনাম তখন সকলের মুখে। কিন্তু সেই সময় আশ্চর্য এক ঘটনা ঘটল। শিবাশিসবাবু একদিন হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে গেলেন। তাকে আর কেউ খুঁজে পেল না। বাড়ির লোকেরা তো অবাক। স্ত্রী মারা যাওয়ার পরে একাই থাকতেন, নিঃসন্তান, বছর 40-এর ভদ্রলোক। পরের দিন তার ছাত্ররা এসে দেখে গড় খালি, আর যার কারণে এই খবর খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ল। কিন্তু দুঃখের বিষয় হল, শিবাশিসবাবুর অন্তর্ধান রহস্যের এখনো অবধি কোনো সমাধান সম্ভব হয়নি। এর ঠিক 1 বছরের মাথায় আমার দাদু মারা যান। আমার মা তখন অন্তঃসত্ত্বা, 7 মাস চলছে। খুব বড় একটা ধাক্কা খায় আমাদের পরিবার। খুব ভেঙে পড়েছিল আমার বাবা। আমার মাকে খুব কষ্টে সামলায় প্রতিবেশীরা। একটা কথা এখন ভাবলে অবাক লাগে, জানিস? কি কথা? দাদুর তৈলচিত্র। বাবা বলেছিলেন যে দাদু দিনের অনেকখানি সময় সেটার সামনে দাঁড়িয়ে থাকতেন। কি যে দেখতেন, বাড়ির কেউ কিছুই বুঝতে পারত না। জিজ্ঞেস করলে তিনি রেগে যেতেন। তাই থেকে কেউ খুব একটা বিরক্ত করত না। তবে আমার মাকে তিনি বলতেন এই চিত্র নাকি সাধারণ নয়, একটা বিশেষত্ব আছে তাতে। তবে আমার মা কিছুই বুঝতো না। অবাক হয়ে সেও চেয়ে থাকতো এই ছবিটার দিকে, যদি আশ্চর্য কিছু খুঁজে পাওয়া যায় সেখানে। এই আর কি। তো এসব কথা আমার বাবার কাছ থেকে শোনা। বাবা এত সুন্দরভাবে বলতো যে শুনলে মনে হবে আমি নিজেই যেন অতীতে পৌঁছে দাদুর সামনে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছি। আর দাদু আমাকে একটা প্রসন্ন হাসির সাথে আশীর্বাদ করছেন। গল্প বলতে বলতেই শিবুদার চোখে চোখ পড়ল আমার। সেখানে হঠাৎ করে জল জমেছে। সত্যি, পুরনো স্মৃতির কথা থেকে যখন মুহূর্তগুলো মনে পড়তে থাকে, আশ্চর্যভাবে হৃদয়ের এক অদৃশ্য সুতোর টানে হঠাৎ যে কেউ আবেগপ্রবণ হয়ে পড়ে। আমি জিজ্ঞেস করলাম, শিবুদা ম্যাম, তারপরে কি হলো? শিবুদা একবার ঘড়ির দিকে তাকিয়ে দেখল। এখন সময় 7টা। সে বলল, দেখ, পুরোটা শুনতে গেলে কিন্তু অনেকটা রাত হয়ে যাবে। তো তখন বাড়ি যেতে পারবি তো? নীলু অত্যন্ত চঞ্চল হয়ে উঠতেই আমার কুনুইয়ের গুঁতোয় চুপ করে গেল। সৌমেন বলল, তুমি চালিয়ে যাও শিবুদা, আমাদের কোনো অসুবিধা হবে না, তুমি বলখন। বেশ। দাদু মারা গিয়েছেন আজ থেকে প্রায় 30 বছর আগে। কিন্তু আমি যে ঘটনাটা এবার বলবো সেটা ঘটেছিল ঠিক 6 মাস আগে। দিনটা ছিল রবিবার। বিকেলে মাঠে ফুটবল খেলে বাড়ি ঢুকতেই চোখে পড়ল বেশ লম্বা চওড়া কোট প্যান্ট পরা একজন ভদ্রলোক আমাদের উঠোনের মাঝে চেয়ারে বসে আছে।
গায়ের রং ফর্সা, উচ্চতা প্রায় 6 ফুট হবে, মাথা ভর্তি চুল, যার অধিকাংশই পাকা, চোখে সরু ফ্রেমের চশমা। আমার ঠাকুমা ভদ্রলোকের পাশে আরেকটা চেয়ারে বসে কথা বলছে। হঠাৎ মনে পড়ল, পাড়ায় ঢুকতেই আমার চোখে পড়েছিল একটা সাদা রঙের অ্যাম্বাসেডর। অনেকে খুব আগ্রহ নিয়ে গাড়ির কাছে চোখ রেখে ভিতরে দেখছিল। এই গাড়িটা এদের নয় তো? মা আমাকে দেখেই ছুটে এসে আমাকে ভদ্রলোকের কাছে নিয়ে গিয়ে তার সাথে পরিচয় করায়। আমি হাত জড়ো করে নমস্কার করতেই মা চটে গেল আমার ওপর। বলি, বুদ্ধি শুদ্ধি কি সব শেষ হয়ে গেল তো? হ্যাঁ, কিরে? আরে পা ছুঁয়ে প্রণাম কর। ইনি হলেন তো জ্যাঠামশাই। কি হলো, প্রণাম কর। অবাক হয়ে গেলাম। আমার জ্যাঠামশাই? কই, কেউ তো কোনোদিন আমার যে কোনো জ্যাঠামশাই আছে তা নিয়ে আমাকে কিছু বলেনি। আর এনার চেহারা তো সম্পূর্ণ আমার অপরিচিত। যাক, তবুও মনের সংশয় পুরোপুরি প্রকাশ না করেই আমি বললাম, কিন্তু মা, জ্যাঠামশাইয়ের কোনো ছবি তো আমাদের বাড়িতে নেই। আর কিছু মনে না করলে একটা কথা আপনাকে আমি জিজ্ঞেস করতে চাই। আপনার কাছে কিছু প্রমাণ বা অন্য এমন কিছু আছে যাতে আপনাকে আমাদের পরিবারের সদস্য হিসেবে শনাক্ত করা যায়? তো আমার মা তো বেজায় চটে গেল, কিন্তু ভদ্রলোক খুব শান্তভাবেই উত্তর দিল, তুমি হলে শিবপ্রসাদ রায়। দেখো, তুমি আমাকে চিনবে না, আর চেনার কথাও নয়, কারণ খুব অল্প বয়সে আমি ঘর ছাড়ি। দেখো, সেইভাবে চিন্তা করলে আমার কাছে বা তোমাদের কাছে কোনো ছবি নেই যাতে তোমরা আমাকে চিনতে পারো। আমার ছেলেবেলার ছবি আছে, কিন্তু সেটার সঙ্গে এই সময়ের মুখের মিল তুমি পাবে না। তো আমার মা তো এখনো বেঁচে আছে, আর সে আমাকে ঠিক চিনতে পেরেছে। একজন মা তার সন্তানকে প্রমাণ ছাড়াই চিনতে পারে। আর এতদিন এই বাড়িতে আমাকে নিয়ে কথা না বলার মূল কারণ হলো কিছুটা অভিমান। হতে পারে তোমার দাদু, মানে আমার বাবার কড়া নির্দেশ ছিল আমাকে নিয়ে কোনো আলোচনাই যেন এই বাড়িতে না হয়। এবার বলো, আর কি কোনো প্রশ্ন আছে? আমার কাছে এর থেকে বেশি আর কোনো কিছুই বলার নেই শিবপ্রসাদ। আমি কিছুটা অপ্রস্তুত হয়েছিলাম। আসলে বিষয় হলো, সত্য মিথ্যার মানদণ্ডে এমন একজনকে মানতে পারছি না যাকে আমি কোনোদিনও দেখিনি। কিন্তু আমার মা ও ঠাকুমা তাকে মেনে নিয়েছে মন থেকে। তাই তাদের চিন্তা ভাবনাকে আমি অপমানিত না করে চুপ করে থাকাটাই বুদ্ধিমানের কাজ বলে মনে করলাম। সামনে দাঁড়িয়ে থাকা ভদ্রলোকটিও আমার মনের ভাব কিছুটা আন্দাজ করে হাসলেন। সারাটা দিন কোনো কথা হয়নি ওনার সাথে। রাতে নিজের ঘরে শুতে যাওয়ার আগে কি ইচ্ছে হলো, ভাবলাম ওনার সম্পর্কে কিছু জানা যাক। কোথায় ছিলেন এতদিন, এখন কি করেন, কোথায় থাকেন। আশা করি জিজ্ঞেস করলে উত্তর নিশ্চয়ই পাবো। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, ভদ্রলোকের নাম জানা হয়নি। ভদ্রলোকের শোবার ব্যবস্থা করা হয়েছিল দাদুর ঘরে, তাই সেদিকেই গেলাম। দাদুর ঘর নিচের তলায়। সিঁড়ি দিয়ে নামতেই ঘরের ভিতরে খানিক দেখা গেল। দেখতে পেলাম ঘরে কেউ যেন এখনো দাঁড়িয়ে আছে। আশ্চর্য, ভদ্রলোক কি শুতে যাননি? দরজার সামনে পৌঁছতেই আমার ধারণার সত্যতা প্রমাণিত হলো। উনি এখনো দাঁড়িয়ে আছেন দাদুর সেই তৈলচিত্রের সামনে, এক দৃষ্টিতে কি যেন দেখছেন। আমি সামান্য গলা খাঁকড়িয়ে জিজ্ঞাসা করলাম, বলছি, আপনি এখনো শোননি? আমার উপস্থিতি তাকে বিচলিত না করলেও তিনি যে খুব একটা খুশি হননি সেটা বুঝতে পারলাম কথা বলার ধরনই। না, ঘুম আসছে না। কেন, কোনো অসুবিধা আছে? শুনে আমি খুব অবাক হলাম। কি এমন কথা জিজ্ঞাসা করলাম যে ভদ্রলোক এইভাবে উত্তর দিল? আমি বললাম, না না, অসুবিধে কিসের? রাত অনেক হলো, আমাদের এখানে 11টার মধ্যে সবাই ঘুমিয়ে পড়ে, আর এখন ঘড়িতে 11:15। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সময় মতো শুয়ে পড়বেন। আমি আসি, গুড নাইট। এই বলে
আমি নিজের ঘরে চলে আসি। পরের দিন আমার ঘুম ভাঙতে একটু দেরি হলো। সাধারণত এমনটা হয় না, কিন্তু সেদিন সকাল 10টা পর্যন্ত ঘুমিয়েছিলাম। সেটা এখনও ভাবলে নিজের ওপর খুব রাগ হয়, কারণ সেই দিনটা আমার কাছে এক অন্য গুরুত্ব রাখে। নিচে নেমে আসতে চোখ পড়ল দাদুর ঘরের দিকে, যেটা খোলা এবং ঘর ফাঁকা। গতকালের সেই ভদ্রলোক সেই ঘরে আর নেই। আমার মা পিছন থেকে আমাকে ডেকে বলল, কাকে খুঁজছিস? উনি তো চলে গেছেন। চলে গিয়েছেন মানে? কালকে এসে আজকেই চলে গেলেন? আরে ওনার নামই তো জানা হলো না। আসলে উনি খুব ব্যস্ত মানুষ। সময় করে এসেছিলেন, কাজ হয়ে গেছে, চলে গেছেন। কাজ? কিসের কাজ মা? জানিস শিবু, তোর জ্যাঠামশাই আসলে আমাদের খবরাখবর নিতেন খুব গোপনভাবে। আমাদের আর্থিক দুরবস্থার কথাও তার অজানা ছিল না, তাই এসেছিলেন কিছু সাহায্য করতে। পরে আবার আসবেন বললেন। খুব বড় মনের মানুষ উনি, জানিস তো, খুবই বড় মনের মানুষ। আমি বুঝলাম যে এরা একটু বেশি আবেগে ভেসে গিয়েছে, তাই এর যুক্তিতর্কের জালবানি কোনো লাভ নেই। চলে গিয়েছে আর কোনো প্রশ্ন নেই, কিন্তু আফসোস একটাই যে নামটা জানতে পারলাম না। তবে সেই সময় কি মনে হতে একবার দাদুর ঘরে ঢুকলাম, আর ঘরে ঢুকতেই আমার সারা শরীরকে সন্দেহ আশঙ্কার এক বিশ্রী কালো ছায়া যেন ঘিরে ধরল। ঘরের দেওয়ালে দাদুর সেই তৈলচিত্রটা আর নেই। আমি চিৎকার করে ডাকলাম মাকে, মা, মা, দাদুর ছবিটা কোথায়? মা ভিতরে এসে অবাক দৃষ্টিতে কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে কাঁদতে শুরু করল। সেই সময় আমার যে কাজ করাটা উপযুক্ত মনে হয়েছিল, আমি সেইভাবেই নিজেকে প্রস্তুত করে বাড়ি থেকে বেরোতে যাব। ঠিক এই সময় আমার ঠাকুমা আমায় বাধা দিলেন। কোথাও যাওয়ার দরকার নেই, ওই ছবি আমি দিয়েছি সনাতনকে। আমার জ্যাঠামশাইয়ের নাম সনাতন। আমি ঠাকুমার দিকে এগিয়ে এসে জিজ্ঞাসা করলাম, কিন্তু কেন ঠাকুমা? দাদুর এমন সুন্দর ছবি তুমি একজন অপরিচিতকে দিয়ে দিলে, এটা কি ঠিক করলে? আমার কথায় তার মুখের কোনো বিকৃতি ঘটল না। খুব শান্তভাবে তিনি বললেন, অপরিচিত? হ্যাঁ 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 হ্যাঁ, অপরিচিতই তো। তবে সেটা তোদের কাছে, আমার কাছে নয়, বুঝেছিস? ও আমার সন্তান, আর ওর বাবার কোনো স্মৃতিই ওর কাছে নেই। তাই ওর একান্ত অনুরোধ আমি ফেরাতে পারিনি। ও কথা দিয়েছে, হ্যাঁ কথা দিয়েছে যে ছবিটার যথাসাধ্য যত্ন দেখাশোনাও করবে। তুই এত ভাবিস না শিবু, তোর দাদুর তো আরো কতই পুরনো ছবি আছে, সেগুলোকে নয় বাঁধানো যাবে। কেমন? চিন্তা করিস না, চিন্তা করিস না রে। আচ্ছা শিবুদা, ওই ছবিটা তো বেশ পুরনো জিনিস। যা বুঝেছি বাজারে এমন ছবির দাম অনেক। সেই জন্যই কি লোকটা এই বুদ্ধি খাটালো? শিবুদা আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলল, কথাটা মন্দ বলিসনি রে, কিন্তু সব সিদ্ধান্ত আগে থেকে নেওয়াটা তো ঠিক নয়। সেক্ষেত্রে বিচার বিবেচনার একটা প্রাধান্য থাকে রে ভাই। বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে অনেক জটিল রহস্য উদ্ঘাটন করেই থাকে গোয়েন্দারা। তবে আমি তো আর গোয়েন্দা নই, আমার গল্পও কোনো গোয়েন্দা গল্প নয়। ঈষৎ রহস্যের আভাস পেতে পারিস। সৌমেন বলল, শিবুদা, এরপর কি হলো? তোরা তো জানিস এই পৃথিবীতে এমন অনেক ছবি আছে যা অভিশপ্ত, যাকে কেন্দ্র করে অনেক অলৌকিক গল্প জড়িয়ে আছে। যেমন ধর, একটা নাম বলছি, দ্য অ্যাঙ্গুইশড ম্যান। না, এটা কোনো মানুষের নাম নয়, এটা একটা ছবির নাম। তোরা শুনলে আশ্চর্য হবি, শিল্পী নাকি নিজের রক্ত তেল রঙের সাথে মিশিয়ে এই ছবিটা বানিয়েছিল। আর এই ছবি শেষ হওয়ার পরেই শিল্পী আত্মহত্যা করেন। ইয়েস, সুইসাইড। এখন ছবিটার মালিক যে ভদ্রলোক, তিনি বলেন এই ছবি নাকি ভুতুড়ে।
অনেক অলৌকিক অভিজ্ঞতা ঘটেছে তার জীবনে এই ছবিকে কেন্দ্র করে। এমন অনেক আছে, বুঝলি। এই পৃথিবীতে চোখে দেখা অভিজ্ঞতা যখন সামনের অন্ধকার অদৃশ্য হয়, তখন হঠাৎ করেই শিহরণ জাগায় সেই অভিজ্ঞতার না দেখা বৈচিত্র্যময় চরিত্র। যাই হোক, এরপর শোন। তোরা তো জানিস, আগের সপ্তাহে জরুরি দরকারে আমি একবার গিয়েছিলাম তারকেশ্বরের 10 ঘড়ায়। সকাল 8:30 হাওড়ার তারকেশ্বর লোকাল ধরে তারকেশ্বরে পৌঁছলাম এই ধর সকাল 10:20 মধ্যে। সাথে ছিল একটা ব্যাগ, তাতে কিছু জামা কাপড়, বই আর একটা চিঠি। যাওয়ার মূল কারণ বলতে পারিস এই চিঠি, যা এসেছিল আমার জ্যাঠামশাই অর্থাৎ সনাতন রায়ের কাছ থেকে। লিখে পাঠিয়েছিলেন তার এক বন্ধু, নাম শুকলাল সামন্ত। চিঠিতে খুব জোর দিয়েই বলা ছিল তৎক্ষণাৎ যেন আমি রওনা হই চিঠিতে লেখা ঠিকানায়। জ্যাঠামশাইয়ের নাকি খুব শরীর খারাপ। আমার কিন্তু একদম মন চাইছিল না। প্রথমত ভদ্রলোকের উপরে বেশ ক্ষেপেছিলাম আমি, তার মধ্যে হঠাৎ করে এই তলব। তবে ঠাকুমার করুণ আবেদন আমি ফেলতে পারিনি, তাই যাওয়া। তারকেশ্বর পৌঁছে মেমারি যাওয়ার বাসে উঠলাম। 40 মিনিটের রাস্তা। আমি নামলাম বিশ্বাসপাড়া নামে একটা জায়গায়। এরপরে 5 মিনিটের হাঁটা পথ। রাস্তায় যে কাউকে সনাতন রায়ের নাম বললেই বাড়ি চিনিয়ে দেবে, এমনটাই লেখা ছিল চিঠিতে। তো ঠিক সেই মতো আমি পৌঁছে গেলাম আমার গন্তব্যে। খুব পুরনো একটা বাড়ি, যা সারা শরীর বিদীর্ণ করে বেরিয়ে রয়েছে অনেক পরজীবী উদ্ভিদ। জীর্ণ সেই বাড়িটাতে ঢোকার মুহূর্তে লক্ষ্য করলাম কিছু দূরে বেশ জায়গা নিয়ে আরেকটি বাড়ি দাঁড়িয়ে আছে। পরে জেনেছিলাম এই বাড়িটার ঐতিহাসিক মাহাত্ম্য অনেক। অসামান্য টেরাকোটার কাজ রয়েছে এই প্রাচীন অট্টালিকার ভিতরের আরাধ্য দেবতার মন্দিরে। তো যাই হোক, সেই প্রসঙ্গে আমি পরে আসছি। তো আমি বাড়িতে ঢুকতেই 60 বছরের একজন ভদ্রলোক আমার কাছে এগিয়ে এসে আমার হাত ধরে বললেন, তুমি শিবু তো? আমি জানতাম তুমি আসবে। সনাতন তোমার জন্য অধীর আগ্রহে অপেক্ষার সময় গুনছে। এসো আমার সঙ্গে, এসো। আমি ভদ্রলোকটিকে অনুসরণ করে হাঁটতে থাকি। এই ভদ্রলোক হলেন শুকলাল সামন্ত, জ্যাঠামশাইয়ের বন্ধু। চিঠিটা এনারই লেখা। দোতলা বাড়ির নিচে আছে 3টে ঘর, ভাড়া দেওয়া রয়েছে একটি পরিবারকে। তবে তারা হয়তো আজ বাড়িতে নেই, তাই ঘরগুলোতে এখন তালা বন্ধ। শুকলাল বাবুর কাছ থেকে শোনা, আমার জ্যাঠামশাই নাকি এই বাড়ি কিনেছিলেন কোনো এক ব্যবসায়ীর কাছ থেকে, আর এখন এই বিশাল বাড়ি একেবারে ভগ্নদশা। জ্যাঠামশাই বিবাহ করেননি, আর কোনো উত্তরাধিকারীও কেউ নেই। হতে পারে সহানুভূতি পোষণ করতেই আমাকে এই জরুরি তলব। তো এইসব চিন্তা করতে করতে এক সময় প্রবেশ করলাম জ্যাঠামশাইয়ের ঘরে। কিন্তু ঘরে ঢোকা মাত্রই একটা আশ্চর্য অনুভূতি যেন আমাকে গ্রাস করল। তার সাথে যা দেখলাম তা আমার সন্দেহকে আরও বলবৎ করে তুলল। এ কি চেহারা হয়েছে ভদ্রলোকটির! 6 মাস আগে যাকে দেখেছিলাম, এই কি সেই মানুষ? বিছানায় শুয়ে থাকা শরীরটাকে আলাদা করে চেনার উপায় নেই, একেবারে যেন মিশে গিয়েছে বিছানার সাথে। কয়েক মাসে এমন দুরবস্থা কিভাবে হতে পারে? এদিকে এসো শিবু। আমাকে ডাকলেন জ্যাঠামশাই। আমি তার পাশে গিয়ে বসলাম। খুব ধৈর্যের সাথেই তার কথাগুলো শুনতে থাকি আমি। শিবু, প্রথমেই তোমার কাছে ক্ষমা প্রার্থী সেই দিনটার জন্য। বাবার ছবি তোমাকে না জিজ্ঞাসা করেই আমি নিয়ে এসেছিলাম। যদিও যদিও বিষয়ে আমার মা অনুমতি দিয়েছিলেন। আসলে আমার কাছে বাবার কোনো শেষ স্মৃতি ছিল না। এটা আমার কাছে তাই খুব মূল্যবান। কিন্তু সত্যি কথা বলতে এর পেছনে আরো আরো একটা কারণ ছিল। আর এই বলে খুব কাশতে থাকেন জ্যাঠামশাই। আমি পাশের টেবিলে রাখা একটা জলের গ্লাস এগিয়ে দিতে তিনি সামান্য গলা ভেজালেন, আর তারপর আবার বলতে শুরু করলেন।
আসলে আমার পুরনো মূর্তি, তৈলচিত্র আরো নানান জিনিস সংগ্রহ করবার একটা নেশা আছে। বাড়ি থেকে পালিয়ে বিভিন্ন ভাবে অনেক অর্থ উপার্জন করি, কিছুটা সৎ, বাকিটা অসৎ পথে। সেই সময় ধীরে ধীরে এই নেশা আমায় পেয়ে বসে। বাবার ছবিটা ছিল অসামান্য এক সৃষ্টি। যিনি বানিয়েছেন সত্যি সে পুরস্কার পাওয়ার যোগ্য। আমি যখন দেখলাম, ঠিক করলাম যে এই ছবি আমার চাই, এবং তা হস্তগত করতেও আমায় খুব একটা বেগ পেতে হলো না। এই বলে ভদ্রলোক থামলেন। আমি এরকম একটা কিছু আন্দাজ করেছিলাম আগেই। সে যাই হোক, আমাকে নানাভাবে বাধা দেওয়া হয়েছিল সেদিন, তাই আমিও খুব একটা গুরুত্ব দিইনি। এই ঠিকানা আমার সেই সময় জানা ছিল না, আর পুলিশকে খবর দেওয়ার ইচ্ছাটাকেও দমিয়ে দিয়েছিলেন আমার মা ও ঠাকুমা। কিন্তু এখন বুঝতে পারছি যে আমি ঠিক কাজ করিনি। আমার চিন্তাকে মাঝপথেই থামিয়ে তিনি আবার কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু শুক্লালবাবু জ্যাঠামশাইকে থামিয়ে বিশ্রাম দেওয়ার জন্য জোর করলেন। তো আশ্চর্যের ব্যাপার হলো, এই কিছু সময়ে তাকে যেন আরও বিধ্বস্ত দেখাচ্ছিল। মনে হচ্ছিল বয়স যেন ক্রমাগতই বেড়ে চলেছে প্রতি মুহূর্তে। আষাঢ়ে চিন্তা ভাবনা হলেও নিজের চোখকে অস্বীকার করবার উপায় আমার কাছে ছিল না। তো একসময় জ্যাঠামশাই ক্লান্তিতে ঘুমিয়ে পড়লেন, কিন্তু তার আগে শুক্লালবাবুর উদ্দেশ্যে বললেন, শুক্লাল, তুই শিবুকে একটু বুঝিয়ে বলো। সত্যি বলতে আর বেশি সময় আমার কাছে নেই। আমি আর শুক্লালবাবু ঘর থেকে বেরিয়ে বারান্দায় একটা চেয়ারে বসলাম। ঠিক সেই সময় একটা বাচ্চা ছেলে 2 কাপ চা দিয়ে গেল। চায়ে চুমুক দিয়ে শুক্লালবাবু বললেন, শিবু, তুমি কি কাজ করো? হ্যাঁ, তেমন কিছু নয়, পৌরসভায় পার্ট টাইমে আছি। তাদের যখন যেমনভাবে দরকার আমাকে কাজে লাগিয়ে নেয়, আমার খারাপ লাগে না। তা উপার্জন বোধ হয় সেই রকম হয় না। দেখুন, যা হয় কোনোভাবে ওই 3 জনের সংসার চলে যায়, এই আর কি। কিছুক্ষণ চুপ থেকে আবার তিনি বলতে শুরু করলেন, আচ্ছা শিবু, তোমার দাদুর ছবি যিনি বানিয়ে দিয়েছিলেন তার পরিবারের কাউকে তুমি চেনো? না, সেইভাবে আমার সাথে ওই পরিবারে কারোরই পরিচয় নেই। কেন বলুন তো? না, তেমন কিছু নয়। আসলে তুমি হয়তো বিশ্বাস করবে না, আমার মনে হয় তোমার দাদুর ছবিটাতে অলৌকিক কিছু ব্যাপার আছে। আমি শুনে অবাক হয়েছিলাম, কিন্তু তার থেকেও বেশি আমার হাসি পেয়েছিল। সেটাকে অনেক কষ্টে নিজের মধ্যেই দমন করে জিজ্ঞাসা করলাম, তো আপনার এমন মনে হওয়ার কারণ কি? আসলে তোমার জ্যাঠামশাই প্রথম যেদিন এই ছবি নিয়ে আসেন সেদিন তার ডাকে আমি হাজির হই এই ছবি দেখার জন্য। সত্যি আশ্চর্য হয়েছিলাম এই অনবদ্য শিল্প দেখে, চোখ ফেরাতে পারছিলাম না কিছুতেই। এই ছবির মানুষটা আসল নাকি চিত্রপটে আঁকা বিশ্বাস করা কঠিন হয়ে গিয়েছিল। তোমার জ্যাঠামশাইয়ের এমন সব জিনিস সংগ্রহ করার একটা নেশা ছিল। তুমি খেয়াল করেছো কিনা আমি জানি না, ওই উপরতলায় মোট ঘরের সংখ্যা 5টি, তার মধ্যে একটি ঘর তার সংগ্রহশালা। তোমার দাদুর ছবি স্থান পেল সেই সংগ্রহশালাতে। আমি আপত্তি জানিয়েছিলাম, নিজের বাবার ছবি আর অমন সুন্দর সৃষ্টি সেটা নিজের ঘরে চোখের সামনে দেওয়ালে রেখে দাও, পরিচর্যা না করলে কালের নিয়মে ও জিনিস যে নষ্ট হবে। কিন্তু তিনি তাঁর সিদ্ধান্তে অনড় ছিলেন। তাঁর কাছে এই ছবি একটা সংগ্রহ ছাড়া আর কিছুই ছিল না। আমার আমার খুব খারাপ লেগেছিল, বুঝলে, খুব।
সনাতনের অহংকার তাকে অন্ধকারে নিয়ে চলে গিয়েছিল, যেখান থেকে নিজেকে বা নিজের অতীত চেনাটা একটা কঠিন ব্যাপার। নিজের বাবার শেষ স্মৃতি তার স্থান হবে সবার উপরে। আমি অন্তত এমন এক ঘৃণ্য কাজ কখনোই করতাম না, বুঝলে শিবু, কখনোই করতাম না। আমি সম্মতিসূচক মাথা নাড়লাম। তারপর আবার বলতে শুরু করলেন ভদ্রলোক। তা ছবি স্থান পেল সংগ্রহশালায়, কিন্তু এরপর থেকেই শুরু হয় কিছু ঘটনা। অলৌকিক কিনা তা জানি না, তবে ধীরে ধীরে সনাতনের শরীরের অবনতি হতে শুরু করলো। অনেক ডাক্তার দেখেছে, কিন্তু আসলে যে কি হয়েছে কেউই কিছু ধরতে পারে না। তুমি হয়তো খেয়াল করেছো কিছুটা, আমিও দেখেছি, যেন দিনের পর দিন ওর বার্ধক্য ওকে গ্রাস করছে। দেখো, এটা তো স্বাভাবিক যে আমাদের বুড়ো একদিন হতেই হবে, কিন্তু ওর বয়স যেন খুব তাড়াতাড়ি বেড়ে চলেছে। সনাতন আমার থেকে 1 বছরের বড়, তার মানে 65। তুমি বলতে পারো এই বয়সে একজনের অবস্থা এমন হওয়া সম্ভব? হ্যাঁ, আমার তো সন্দেহ হয়। আর এই সব কিছুই ঘটছে তোমার দাদুর ছবির এই বাড়িতে আসার পর থেকেই। আমি কাপে শেষ চুমুক দিয়ে বললাম, একবার ওই সংগ্রহশালা দেখা যায়? নিশ্চয়ই, এসো আমার সাথে, এসো। উপরতলায় একটা ঘর তালাবন্ধ ছিল। শুক্লালবাবু চাবি নিয়ে এসে দরজা খুললেন। আমি ভিতরে ঢুকতেই আমার মনে একই সঙ্গে বিস্ময় আর কষ্ট, এই দুই অভিব্যক্তি খেলে গেল। আশ্চর্য হলাম জ্যাঠামশাইয়ের সংগ্রহ দেখে। কত পুরনো, অথচ দুষ্প্রাপ্য জিনিসে ভর্তি এই ঘর। অপূর্ব রত্নখচিত আয়না, পুরনো আমলের দেওয়াল ঘড়ি, গ্রামোফোন, ভিন্টেজ ফায়ারলক গান, চেয়ার, টেবিল, আরও কত কিছু। সেগুলো পরিচর্যা ও যত্নের অভাবে খারাপ পরিণতির অপেক্ষায়। ধুলো আর মাকড়সার জালের পুরো আস্তরণ পড়েছে সেগুলোর উপর। আমার দাদুর ছবিও বাদ যায়নি। নেশা বা শখ খুব ভালো জিনিস, কিন্তু সেগুলোর যত্ন বা রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেওয়াটাও ভীষণ জরুরি। নইলে কী লাভ? সব কিছুর একটা শেষ আছে, একদিন তো সব চলেই যাবে। কিন্তু এই অতীতকে তো আমাদের বাঁচিয়ে রাখতে হবে, তাই না? আমি বললাম, সেটা ঠিক, কিন্তু শিবুদা, তোমার দাদুর ছবিতে কিসের অলৌকিকতা লুকিয়ে ছিল এটা ঠিক বুঝতে পারলাম না। আমিও কি পেরেছিলাম রে? তবে পরে সব পরিষ্কার হয় আমার কাছে। এই বলে শিবুদা আমাদের সামনে মাটিতে বসলো। সামনে রাখা একটা ছবি নিয়ে পরিষ্কার করতে করতে বলতে থাকে তার সেই না ভোলা অভিজ্ঞতার কথা। ঠাকুরদার ছবি দেখতে পেয়ে আমি সেই দিকে এগিয়ে যাই। ছবিতে অবহেলার কিছু নিদর্শন চোখে পড়ল। ধুলো ময়লার সাথে ফ্রেমে ঘুম ধরেছে, ছবির কোণার কিছু অংশ জং খেয়েছে। খুব রাগ হচ্ছিল সেই সময়। ইচ্ছে হচ্ছিল সনাতন রায়কে গিয়ে আচ্ছা করে কথা শোনাই, কিন্তু ওনার যে অবস্থা, এই অবস্থায় ওনার সাথে খারাপ ব্যবহার করা ঠিক নয়। আমি বাকি জিনিসের দিকে গুরুত্ব না দিয়ে দাদুর ছবিটা নিজের হাতে নিয়ে বাইরে বেরিয়ে এলাম। সুখলালবাবু আমার মনের অবস্থা কিছুটা আন্দাজ করেই চুপ করে থাকলেন। পকেটের রুমাল বের করে ছবির উপরের ধুলোর আস্তরণ পরিষ্কার করতে থাকি, কিন্তু এত পুরু সেই আস্তরণ যে সেটা কোনোভাবেই পুরোপুরি পরিষ্কার হচ্ছিল না। তাই শুক্লালবাবুকে জানিয়ে দিলাম যে এই ছবি আমি নিয়ে যাব, ওখানে থাকলে নষ্ট হবে। শুক্লালবাবু হয়তো তার মনের কথাটাই শুনলেন আমার কাছ থেকে, তাই একগাল হেসে বললেন, আসলে তোমায় এখানে আনার এটা একটা কারণ। এই ছবি তুমি নিয়ে যাও, তাতে মনে হয় সনাতন সুস্থ হয়ে উঠবে। তার কোনো কথাই যেন আমার কানে যাচ্ছিল না। মাথায় শুধু চলছিল একটা কথাই, যে মানুষ কিভাবে এত বেপরোয়া হতে পারে। আমি বললাম, দেখুন এখন 1:30 বাজে, আমি কিছুক্ষণ পরেই চলে যাব। আমাকে আর কিছু বলবার আছে আপনাদের? ভদ্রলোক যেন অস্থির হয়ে উঠলেন, বললেন, চলে যাবে? না না, আজ যাওয়া হবে না, আরও কিছু কাজ আছে। আসলে আমার আসল পরিচয় তোমাকে দেওয়া হয়নি। পেশায় আমি একজন উকিল। সনাতনের উইল সংক্রান্ত কিছু ফর্মালিটিস আছে,
তুমি না থাকলে সেগুলো তো হবে না। উইল মানে? আমি ঠিক বুঝলাম না। আসলে সনাতন তার স্থাবর অস্থাবর সব কিছুই তোমার নামে লিখে যেতে চায়। তুমি তো জানো ওর নিজের বলতে আছো শুধু তোমরাই। একবার ভাবো তো, তার মৃত্যুর পরে এই বাড়ি, ব্যাংকের কয়েক লক্ষ টাকা তো শেষে ভূতে খাবে। আর তোমাদের আর্থিক টানাপোড়েনের সংক্রান্ত খবর আমি পেয়েছি। তোমাদের দুরবস্থায় এটা অনেক সাহায্য করবে, তাই দয়া করে না করো না। আমি হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। কি হচ্ছে আর কেন হচ্ছে সেটা ঠিক বোধগম্য হচ্ছিল না। ঠিক সেই সময় শুক্লাল বাবু বললেন, আর এখানে এসেছো যখন, পাশেই জমিদার বাড়ি, আর তার ভিতরে মন্দিরে অসামান্য টেরাকোটার কাজ দেখে যেও কেমন। স্নান করে দুপুরে খাওয়া সেরে ঘুরে এসো। 10 ঘরায় এই নিদর্শন দেখতে দূর দূরান্ত থেকেও লোক আসে, বুঝলে। কথিত আছে জমিদার মুঘল আক্রমণ থেকে নিজের অঢেল সম্পত্তি ধনরত্ন 10টি ঘড়ায় সেগুলো ভরে জমিদার বাড়ির মাঝখানে দিঘির জলে গভীরে লুকিয়ে রাখে। যদিও 1000 বার ডুব দিয়েও কিছুই পাওয়া যায়নি। জমিদারের নাম ছিল জগমোহন বিশ্বাস। 1800 শতকের কাছাকাছি সময় হবে। ইনি উড়িষ্যা থেকে এসে স্থায়ীভাবে ওখানে বসবাস শুরু করেন। তবে মূল আকর্ষণ হলো তাদের আরাধ্য দেবতার মন্দির। এত সুন্দর কাজ যে কি বলবো, একবার পারলে দেখে এসো কেমন। ভদ্রলোকের কথা শুনতে শুনতে একটা ঘরের সামনে হাজির হলাম। এই ঘরেই আজ আমার রাত্রি যাপন। খাওয়া দাওয়া সেরে বিকেলের দিকে গেলাম জমিদার বাড়ি দেখতে। বিশাল এলাকা নিয়ে তার অবস্থান, কিন্তু কালের নিয়ম ও সময়ে আজ সব কিছুই ভগ্নপ্রায়। উল্লিখিত বিষয় হলো স্থাপত্যের মধ্যে বিদেশি ছাঁচ। একটু বিস্তারে বলতে গেলে সেগুলোতে ইউরোপীয় ছাপ স্পষ্ট। আমি এমন বাড়ি ও নির্মাণশৈলী দেখেছিলাম নিকোলাস পেভয়ারের লেখা একটি বইয়ে। জমিদার বাড়ির নহবতখানা, কাছারি বাড়ি, রাসমঞ্চ সব কিছুর মধ্যে একটা অনন্য স্বাদ আছে। বাড়ির উপরে গম্বুজ, বিভিন্ন জায়গায় আর্চ, কলামের গায়ে কাজ, সব কিছু পাশ্চাত্য স্থাপত্যের সাথে খুব মিল খায়। এই অঞ্চলে চারিদিকে জঙ্গল হয়ে গিয়েছে। জমিদার বাড়ির ঠিক পিছনে উপস্থিত একটি মন্দির। সেটা দেখে আমি যেন ভাষা হারিয়ে ফেললাম। অসম্ভব সুন্দর টেরাকোটার কাজে সমৃদ্ধ এই মন্দিরের সারা শরীর। রামায়ণ মহাভারতের কাহিনী শিল্পকলায় ফুটে উঠেছে। অসাধারণ এই ভাস্কর্যে সত্যি মন যেন ভেসে যায়। মন্দিরে তখন সন্ধ্যা পূজার আয়োজন চলছে। বহু প্রাচীন এই মন্দিরে গোপীনাথজির পুজো করা হয়। আমি হাত জোর করে প্রণাম করে বেরিয়ে এলাম মন্দির থেকে। তাকে ধন্যবাদ জানালাম এমন অলৌকিকভাবে আমাদের ভবিষ্যৎকে সমৃদ্ধ করার জন্য। ঘড়িতে রাত 10টা। শিবুদা বলল, কিরে, বাকিটা কি আজকেই হবে নাকি অন্যদিন? কি বলিস? শিবুদা, একটা ছোটোখাটো ভ্রমণ কাহিনী হয়ে গেল, কিন্তু এইভাবে তো তোমার গল্প শেষ হয় না। তাহলে কি আজকে ব্যতিক্রম? না গো, রাত হোক, আজ পুরোটাই শুনে যাব। ঠিক আছে ঠিক আছে। আর তারপরেই চিৎকার করে সে বলল, মা, আজ রাতে এরা 3 জনও খাবে, সেই বুঝে ভাত বসিয়ে দিও। নীলু একবার জিভ দিয়ে ঠোঁটটা চাটল। ও বরাবরই এরকম, খাওয়া দাওয়ার কথা শুনলেই ওর মতন খুশি আর কেউ হয় না। আচ্ছা, তাহলে বাকিটা বলি। কিরে, তো সেই দিন রাতে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে ভাবলাম একবার জ্যাঠামশাইয়ের কাছ থেকে ঘুরে আসি, একবার ধন্যবাদ জানানো খুব দরকার। ঘরে পৌঁছে তার দিকে চোখ পড়তে দেখলাম এই কিছুটা সময়ের মধ্যে উনি যেন আরও দুর্বল হয়ে পড়েছেন। অতি রুগ্ন দেখাচ্ছে ভদ্রলোককে। বিকেলে শুক্লালবাবু এসেছিলেন, যা শৈশাবুত করে নিয়ে চলে গিয়েছেন। জ্যাঠামশাইয়ের পাশে বসতে উনি তাকালেন আমার দিকে। তারপর যেন কিছু বলতে চাইলেন, কিন্তু পারলেন না। আমি ওনাকে একটু জল খাওয়াতে খুব ক্ষীণভাবে বললেন, শিবু, জীবনে অনেক পাপ করেছি, তার প্রায়শ্চিত্ত আজ করলাম।
আমার আমার মাকে দেখো। সম্পত্তি পেলে মানুষ এতই অন্ধ হয়ে যায় যে পুরনো অতীত ভুলে যায় অবলীলাক্রমে। এখন দেখো, আমি নিজেই অতীত হয়ে যেতে বসেছি। আপনি আপনি একটু চুপ করে ঘুমোবার চেষ্টা করুন, না হলে শরীর আরো ভেঙে পড়বে। কিন্তু তাতেও তিনি চুপ করলেন না। ভাঙা ভাঙা শব্দে কিছু কথা বেরোতে থাকে তার মুখ দিয়ে, যার অনেকগুলোই আমি ঠিক বুঝতে পারছিলাম না, কিন্তু তার বলা কয়েকটা কথা আমার ভিতরে সামান্য নাড়া দিল। বাবা, ছবি, যত্ন আর পরিণাম। আমি কিছুটা জ্যাঠামশাইয়ের সামনে ঝুঁকে এই কথাগুলো শোনবার চেষ্টা করছিলাম ভালো করে। আর ঠিক সেই সময় তার হাতে আমার হাত সামান্য স্পর্শ করল। এত এত ঠান্ডা কেন হাত? হ্যাঁ, আর আর ধুলোর মতো সারা গায়ে এগুলো কি? মানুষের চামড়া এমন গুঁড়ো কিভাবে হয়ে যায় আমি বুঝতে পারলাম না। শুধু হাতে নয়, গায়ের খোলা অংশেও একই রূপ। জ্যাঠামশাইয়ের সারা শরীর যেন ধুলোয় ভরে উঠেছে। ঘরে জানালার হাওয়াতে সেগুলো উড়ে ছড়িয়ে পড়ছে চারিদিকে। আর ঠিক সেই সময় কানে এলো ক্ষীণ হাসি, যা ক্রমশ পরিণত হতে থাকে অট্ট হাসিতে। চোখ ফেরাতেই জ্যাঠামশাইয়ের মুখে আমার চোখ পড়ল। আশ্চর্য, আশ্চর্য! ভয়ে আমি পিছিয়ে এলাম কিছুটা। এ কি উনি উনি এত ফ্যাকাশে কিভাবে হয়ে গেলেন? তার মুখের ভিতর দিয়ে বেরিয়ে আসছে দম ফাটানো হাসি। উনি উনি এত হাসছেন কেন? কানে তালা লেগে যাচ্ছিল। চুপ করুন, চুপ করুন, এই বলে চিৎকার করে উঠি আমি। কি কি করছেন আপনি? কি হয়েছে? কি হয়েছে আপনার? কিন্তু এত কিছু বলতেও কোনো ফল হলো না। ওনার মুখের উপর এত ধুলো কেন? হাওয়াতে কিছুটা উড়ে গেলেও আবার সেখানে এসে জমা হচ্ছে নিজে থেকেই। ভালো করে দেখার পরে বুঝতে পারলাম সেগুলো আসলে ধুলো নয়, আসলে আসলে তার শরীরটাই ধীরে ধীরে ছাইয়ে রূপান্তরিত হচ্ছে। চিৎকার করে উঠল জ্যাঠামশাই। আমি কিছুই বুঝতে পারছিলাম না। সেই সময় আমার কি করা উচিত? ভিতর থেকে আর্তনাদ বেরিয়ে আসতে চাইছিল, হে ঈশ্বর, আমাকে পথ দেখাও, পথ দেখাও। সাহায্যের জন্য কাউকে যে ডাকবো, কিন্তু বাড়িতে তো আর কেউ নেই। নিচের ভাড়াটিয়ারা কোথায় যেন গিয়েছে। শুক্লালবাবু? হ্যাঁ, কিন্তু কিন্তু ওনার মোবাইল নম্বরটাও তো আমি জানি না। তাহলে এখন উপায় আর কি? শেষ চলে এসেছে। ঠিক এই কথাটাই বেরিয়ে আসে জ্যাঠামশাইয়ের মুখ থেকে। আমি তাকিয়ে থাকি ওনার দিকে। হয়তো শেষের এই কথাগুলো তাকে মুক্ত হতে সাহায্য করছে। কিন্তু উনি আর কোনো কথা বললেন না, বলতে পারলেন না। হঠাৎ করেই ঘুমিয়ে পড়লেন তিনি। আমিও তার পাশে বসলাম। ঝড়ের শেষে নীরবতা যেন ঢেকে ফেলছে ঘরে উপস্থিত আমাদের দুজনকে। কিছু অচেনা মানসিক চাপ সামলানোর মতো দৃঢ়তা বা অভ্যেস আমার ছিল না, আর সেই জন্যই হয়তো চারপাশ ধীরে ধীরে অন্ধকার হয়ে আসে। নিজের অজান্তেই একসময় আমি জ্ঞান হারাই। সকালের আলো জানালা দিয়ে ঘরে ঢুকে চোখের উপর পড়েছে। ধীরে ধীরে উঠে বসলাম। জ্যাঠামশাইয়ের দিকে তাকাতেই আমার সারা শরীর এক ভয়ঙ্কর আশঙ্কায় হিম হয়ে গেল। সেখানে তিনি নেই, না, নেই তিনি, ঘরে কোথাও তিনি নেই। আর ঠিক তখনই খেয়াল করলাম সারা বিছানা ভরে আছে ছাইয়ের গুঁড়োতে, যার কিছুটা আমার শরীরের উপরে আর সারা ঘরের মেঝেতে ছড়িয়ে রয়েছে। মনে মনে বললাম, এইরকম ছাই তো কাল রাতে জ্যাঠামশাইয়ের হাতেও ছিল। তার মানে কি
তার মানে কি ভদ্রলোকের মাথার বালিশের উপরে ছাইয়ের গুঁড়োর ফাঁক দিয়ে একটা জিনিস মুখে দিচ্ছে। হাতে নিয়ে বুঝলাম সেটা জ্যাঠামশাইয়ের গলার লকেট। সোনার চেন থেকে ঝুলছে কাল দেখা সেই মন্দিরের আরাধ্য দেবতা গোপীনাথের ছবি। সৌমেন হঠাৎ বলে উঠল, তাহলে শিবুদা তোমার জ্যাঠামশাই ছাই হয়ে গেল? এমনটা কিভাবে হলো? দেখ, রহস্য উদ্ঘাটন কিভাবে হবে বা কোথা থেকে শুরু করব সেটা কিন্তু আমার মাথায় আসেনি। এক রাতের মধ্যে এত বড় একটা ঘটনা রীতিমতো নাড়িয়ে দিয়েছিল আমাকে। কিন্তু শুকলাল বাবুকে ঘটনাটা বলতে তিনি এমন একটা ভাব দেখালেন যেন এমনটা হওয়াটা খুবই স্বাভাবিক, এবং এই ব্যাপারটা যেন আগে থেকেই তিনি জানতেন যে এই ঘটনা ঘটবে। আমার মনে হয় জ্যাঠামশাই নিজেই তাকে বলেছিলেন। আশ্চর্য ঘটনা শিবুদা। তবে কেন এরকম হলো আর একটু পরিষ্কার করে বললে ভালো হতো। গল্প তো এখনো শেষ হয়নি ভাই। এরপরে কি হলো সেটা শোন আগে, তাহলেই মন পরিষ্কার হয়ে যাবে, পুরো ব্যাপারটা বুঝতে পারবি ক্লিয়ারলি। বাড়ি ফেরার দুদিন পরে মিত্রপাড়ার শেখরের সাথে দেখা। ওকে চিনিস তো? সে এখন ওর বাবার স্কুলে আঁকা শেখায়। শেখরের বাবা ছিল শিবাশিস দাসের ছাত্র। কথায় কথায় শেখর শিবাশিস দাসের আঁকা আমার দাদুর তৈলচিত্র দেখতে চাইল। সে নাকি একটা আইডিয়া নিতে চায় নতুন একটা কাজের জন্য। আমি ওকে আমার বাড়িতে নিয়ে আসি। ছবি দেখে তো সে রীতিমতো প্রণাম ঠুকে বলল, ভাই শিবু, কি অসাধারণ শিল্পী ছিলেন বলতো এই শিবাশিস দাস। কিন্তু ভাই, ভুলেও এই ছবির অবমাননা করিস না, তাহলে কিন্তু একদম সর্বনাশ হয়ে যাবে। আমি শুনে তো অবাক। বলে কি সর্বনাশ? কিসের সর্বনাশ? ওকে বললাম, এই এই শেখর, কি কি বলতে চাইছিস ঠিক খুলে বলতো। আমার আগ্রহ যেন প্রাণ ছুঁয়েছে। তো শেখর বলল, দেখ, বাবা আমাকে যা বলেছিলেন তাই তোকে শোনাচ্ছি। এখন বিশ্বাস করিস না করিস সেটা তোর ব্যাপার। তুই তো জানিস যে আমার বাবা এই শিবাশিস দাস, মানে এই যে ছবির চিত্রকর, তার ছাত্র ছিলেন। তা বাবা ছিলেন অত্যন্ত গুণী মানুষ, তাই শিবাশিস দাসের খুব পছন্দের হয়ে ওঠেন খুব অল্প দিনের মধ্যে। বাবার কাছে শোনা এই শিবাশিস দাস তোর দাদুকে এই ছবিটা দেওয়ার কিছুদিনের মধ্যে তার কাছ থেকে টাকা ধার চায়। কিন্তু তোর দাদু এই শিবাশিস দাসের একটা বদ অভ্যেসের কথা জানতেন। রাত হলে নেশায় একদম ডুবে থাকতো এই চিত্রকর শিবাশিস দাস। তখন আর কিছুই খেয়াল করতো না, জানিস তো। যা মুখে আসতো বলতো, যা ইচ্ছে তাই করতো। একবার তো একজনকে ইট ছুঁড়ে মাথা অবধি ফাটিয়ে দিয়েছিল, ভাব একবার। তা তোর দাদু ওই টাকাটা ধার দেন, বুঝলি তো। আর তখন এই শিবাশিস দাসের মাথায় একদম রাগ চেপে বসে। তা সে ঠিক করলো যে তোর দাদুর ছবি সে নিজে হাতে নষ্ট করবে। স্বয়ং বিশ্বকর্মা তার সৃষ্টিকে নষ্ট করবে। ভাবতে পারিস কি মাত্রার পাগলামি। তা আমার বাবার কানে এই কথাটা আসতেই বুদ্ধি করে শিবাশিস দাসকে সেই রাতে তালা বন্ধ করে রেখে তোর দাদুকে খবর দিল কে ওই ছবিটাকে অন্য কোনো একটা জায়গায় সুরক্ষিত করে লুকিয়ে রাখতে। বাবা কিন্তু তার মাস্টারমশাইয়ের ওই ঘরের সামনে সারা রাত পাহারায় ছিল। কোনো অনর্থ সে হতে দেবে না। সারা রাত ওই মানুষটা একদম, মানে যাকে বলে, চিৎকার করে একদম পাড়া এক করে ফেলল। কিন্তু বিশ্বাস করবি না, সকাল হতেই দরজা খুলে বাবা একেবারে পাথর হয়ে গেল। ঘরে শিবাশিস দাস নেই। সারা ঘরে ছড়িয়ে আছে শুধু ছাই। ঘরের এক কোণে পড়ে আছে তার মাস্টারমশাইয়ের সেই রাতে পরা জামা, ধুতি আর হাতের 3টে আংটি। আর সেগুলো চিনতে বাবার কোনো অসুবিধাই হয়নি।
তো বাবা তো কিছুই বুঝতে না পেরে লোকেদের জানায়, পুলিশে খবর দেয়, কিন্তু কোনো লাভ হয়নি। বাবার কথা কেউ বিশ্বাসই করতে চায়নি। সবাই ভেবেছিল যে বাবা বুঝি মজা করছিল, বুঝলি তো। শেখরের কথাগুলো শুনে কোথাও যেন একটা মিল খুঁজে পাচ্ছিলাম। প্রথমে শিবাশিস দাস আর তারপরে সনাতন রায়, এরা দুজনেই দাদুর ছবির ক্ষতি করতে চেয়েছিলেন, জ্ঞাত বা অজ্ঞাতভাবে। তার মানে হলো যে এই চিত্রের যারাই ক্ষতি করবে তাদেরই এই ভয়াবহ পরিণাম। হঠাৎ মনে পড়ে যায় বহুকাল আগে বাবার কাছে শোনা একটা ঘটনা। কেউ একজন আমার ঠাকুমাকে দিয়ে বলিয়েছিলেন, এই পরিবারের জীবিত বা মৃত কেউ যদি কোনো সময় অপমানিত হয়, তাহলে যে এই অপমান করবে সে 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 ধূলিসাৎ হয়ে যাবে। মনে থাকে যেন, ধূলিসাৎ। রাতে খাওয়া দাওয়া সেরে যখন উঠলাম তখন রাত 10টা। ঠিক হলো সবাই শিবুদার বাড়ি থেকে কাল সকালে যে যার বাড়ি ফিরব। কিছু ছবি পরিষ্কার করা এখনও বাকি ছিল। তিনজনের সাথে শিবুদা নিজেও হাত লাগালো। হঠাৎ শিবুদা নীলুর দিকে তাকিয়ে দেখল ও ঝিমোচ্ছে। একটা হুঙ্কার দিয়ে শিবুদা বলে উঠল, এই নীলু, এই ছবিটা ভালো করে পরিষ্কার কর। এইটাই হলো আমার দাদুর ছবি, বুঝতে পারলি? চিৎকার করে স্প্রিংয়ের মতন এক লাফে পিছিয়ে গেল নীলু। মেঝের উপর রাখা লম্বা বাঁধানো ছবিটার কাছে এগিয়ে গিয়ে দেখলাম তাতে কোথাও প্রাচীনত্বের কোনো দান নেই। দেখে মনে হয় এই সবেমাত্র তৈরি হয়েছে। এমনকি শিবুদা যে বলছিল ছবিটা ঘুণে সামান্য নষ্ট হয়েছে, তেমন কিছুই চোখে পড়ল না। আমি শিবুদার দিকে তাকাতেই শিবুদা যেন আমার মনের প্রশ্নটা বুঝতে পারল। সে বলল, আসলে জ্যাঠামশাই মারা যাওয়ার পরের দিন সকালে আমিও জিনিসটা খেয়াল করেছিলাম। ছবিটা যেন নতুনের রঙে সেজে উঠেছে, আগের থেকে যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছে। দিন যাচ্ছে আর এই ছবি আরও আকর্ষণীয় হয়ে উঠছে। এ এক অসাধারণ সৃষ্টি, চোখ ফেরানো যায় না। কি বলিস? কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে। আর যদি খুব ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। আপনারা কিন্তু অনেকেই গল্প শুনছেন কিন্তু চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করছেন না। প্লিজ করে ফেলুন, কারণ সাবস্ক্রিপশনটা কিন্তু ফ্রি। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমরা আরও সাহস পাবো ভবিষ্যতে আরও ভালো ভালো কিছু গল্প আপনাদের উপহার দেওয়ার। আজকের আংশিক গল্প পাঠে এবং গল্পের সূত্রধার ছিলাম আমি সন্তু। শিবুদা চরিত্রে ছিলেন শ্রী দেবাশিস সেনগুপ্ত। অন্যান্য চরিত্রে যারা ছিলেন তাদের ডিটেলস দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, অবশ্যই চেক আউট করতে ভুলবেন না। গল্পটির নাট্যরূপ দিয়েছে তুহিন, শব্দ সংযোজন আবহ এবং প্রচ্ছদে দাস স্টুডিও। তবে আজকের জন্য এটুকুই, ফিরব আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে খুব শীঘ্রই। তাহলে ততক্ষণ সঙ্গে থাকুন, শুনতে থাকুন রাজদেবী 2.2।